সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আচ্ছা, অনেক দিন পর আমাদের স্কুল খোলা হয়েছে গত 15 তারিখ রবিবার। কেমন তো সবার বাড়ির পরিস্থিতি ভালো আছে? বন্যার পানি তো নেমে গেছে, অনেকাংশেই নেমে গিয়েছে, ঘর থেকে নেমে গিয়েছে, তবে রাস্তাঘাটে এখনও অনেকের পানি আছে। কেমন সেক্ষেত্রে অবশ্যই বিদ্যালয়ে আসা যাওয়ার ক্ষেত্রে তোমরা সাবধানতা অবলম্বন করবে। তো আজকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বিষয়ের কোন অধ্যায়টা দেখো তো, অধ্যায়টা দেখো, আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ। এই অধ্যায়ের আমরা এই পাঠটা আজকে পড়ব, সেটা হচ্ছে ভাষা আন্দোলন। এবং আমাদের ভাষা আন্দোলন কত সালে হয়েছিল কেউ বলতে পারবে? বলো, ভাষা আন্দোলন কত সালে? 1947 সালে দেশভাগ হয়েছিল। ভাষা আন্দোলন, ভাষা শহীদ কয়েকজন ভাষা শহীদের নাম বলতে পারবে? 1900। গুড। এরপরে কয়েকজন ভাষা শহীদের নাম বলতে পারবে? দেখো বইতে দেওয়া আছে, দেখো, সালাম, রফিক, জব্বার, শফিউর, বরকত। কেমন? আচ্ছা, তো আজকে আমরা সেই ভাষা আন্দোলন সম্পর্কে তোমাদেরকে আজকে আমরা পড়াবো। দেখো তোমাদের বইয়ের 88 পৃষ্ঠা, সবাই বই নিয়ে এসেছে? সবাই বইয়ের 88 পৃষ্ঠাটা খোলো। দেখো, ভাষা আন্দোলন সম্পর্কে তোমরা অনেকটাই জানো, যেমন ভাষা শহীদদের নাম বলতে পেরেছ, কত সালে ভাষা আন্দোলন হয়েছিল সেটাও জানো। তবুও ছোট করে বলি, 1947 সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই নতুন দেশের রাষ্ট্রভাষা কী হবে সেটা প্রশ্ন উঠে। 1947 সালে দেশ ভাগ হয়, তোমার একটা হয় ভারত আর একটা হয় পাকিস্তান, এবং পাকিস্তানের মধ্যেও কিন্তু একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। তখন দুটোটা কিন্তু একসাথেই ছিল যখন দেশ ভাগ হয়। আচ্ছা, এরপরে তখন প্রশ্ন উঠেছে আমাদের ভাষা কি হবে, এবং পাকিস্তানের 56% ভাগ, অর্থাৎ 100 জনের মধ্যে 56 জনে কিন্তু বাংলা ভাষায় কথা বলে। আচ্ছা, আমরা পড়াটা পড়ে দেখি, তারপর আরও ডিটেলসে জানবে তোমরা। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 1948 সালে কেবল উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করার স্পষ্ট ঘোষণা দেওয়া হয়, তবে ছাত্র জনতা এর বিরুদ্ধে প্রবল প্রতিবাদ জানাতে দেরি করেনি। বাংলা ছিল পূর্ব বাংলা তথা পাকিস্তানের বেশিরভাগ মানুষের মাতৃভাষা। পাকিস্তানের দুই অংশের মধ্যে পূর্ব বাংলার জনসংখ্যা ছিল অনেক বেশি, তারপরও রাষ্ট্রভাষার বিষয়ে তাদের দাবি উপেক্ষিত হয়। এটা অন্যায়, উপেক্ষিত মানে তাদের দাবিটা মেনে নেওয়া হয়নি। দেশের বুদ্ধিজীবী, শিক্ষক, সাহিত্যিকরা তাই প্রতিবাদ জানান সঙ্গে সঙ্গে। ছাত্রছাত্রীরাও প্রতিবাদে ফেটে পড়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ অধিকাংশ রাজনীতিবিদ এই আন্দোলনে সমর্থন দেন। কিন্তু পাকিস্তান সরকারের যে দায়িত্বটাই ছিল যে 1952 সালে 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আয়োজিত ছাত্রদের সমাবেশে পুলিশ গুলি চালিয়েছিল, তাতে কয়েকজন নিহত হয়। তারা হলেন আমাদের ভাষা শহীদ। এই ভাষা শহীদদের এখানে দেখো, আবুল বরকত, আব্দুস সালাম, রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জব্বার ও শফিউর রহমান প্রমুখ। এখানে তাদের ছবিও কিন্তু দেওয়া আছে। শেষ পর্যন্ত বাংলা ভাষার অধিকার রক্ষায় দাবি পাকিস্তান সরকার মানতে বাধ্য হয়েছিল। অন্যায়ের কাছে মাথা নত না করে আমরা বিজয়ী হয়েছিলাম। সাহিত্যিক আবুল ফজল তাই লিখেছিলেন, 21 মানে মাথা নত না করা। এরপরের পেজে আসা, এবং বঞ্চনা ও বৈষম্য। গোড়া থেকে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বাঙালিদের প্রতি বৈষম্য চালিয়ে আসছিল। কয়েকটা হিসাব তোমাদের দিচ্ছি, তা থেকে বিষয়টা স্পষ্ট বুঝতে পারবে। তবে তার আগে বুঝে নেওয়া দরকার বৈষম্য বলতে কি বোঝায়। সহজ কথায় বৈষম্য মানে কোনো বিষয় সমত বা ন্যায়সঙ্গত ভাগ না হয়ে অন্যায়ভাবে প্রভেদ করা এবং অসমভাবে বন্টন করা। কয়েকটা দৃষ্টান্ত দিলেই তোমরা পরিষ্কারভাবে সেটা বুঝতে পারবে যে বৈষম্যটা কি। রাজনৈতিক ক্ষেত্রে প্রথমত পশ্চিম পাকিস্তানি শাসকেরা প্রথম থেকেই পূর্ব পাকিস্তানকে স্বায়ত্ত শাসন
দিতে অনীহা দেখায়। দ্বিতীয়ত, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণ বাঙালি হওয়া সত্ত্বেও পাকিস্তানের মন্ত্রিসভায় বাঙালির সংখ্যা খুবই কম ছিল এবং 1954 সালের প্রাদেশিক নির্বাচনে বিজয়ী হয়ে গঠিত যুক্তফ্রন্টের সরকারকে অন্যায়ভাবে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য। 1956 সালে পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসনের 42,000 জন কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল 2,900 জন। 42,000 মধ্যে ছিল 2,900 জন বাঙালি এবং 1962 সালের পাকিস্তানের মন্ত্রণালয়গুলোতে 954 জন শীর্ষস্থানীয় কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল মাত্র 119 জন। কিন্তু হিসাবে পূর্ব বাংলায় মানুষজন ছিল বেশি এবং সব কিছুতে, অর্থাৎ চাকরির ক্ষেত্রে, রাজনৈতিকভাবে, প্রশাসনিক ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে সব দিকেই বৈষম্য মানে কি, তারা আমাদের সব কিছু বেশি থাকা সত্ত্বেও আমাদেরকে সবসময় দেওয়া হতো কি কম, আর তারা বেশি নিত। যেমন 42,000 তোমার চাকরিরত কর্মকর্তার মধ্যে বাংলাদেশের ছিল, পূর্ব বাংলা ছিল মাত্র 2900 জন, অর্থাৎ 2,900 জন। তাইলে আর কতজন বাকি আছে ওইখানে দেখো, 42 থেকে 2,900 জন বাদ দিলে আর কতজন? তাহলে এত বেশি সংখ্যক, অর্থাৎ এখানে তোমার 2 গুণ 3 গুণ হলে সমস্যা খুব একটা হতো না। কিন্তু এখন দেখো কত ডিফারেন্স, কোথায় 42,000 আর কোথায় 2,900 জন। আচ্ছা, এরপরে দেখো, এবং 954 জন শীর্ষস্থানীয় কর্মকর্তার মধ্যে বাঙালি মাত্র 119 জন। তাহলে সব দিকে কিন্তু বৈষম্য। এরপরে সামরিক ক্ষেত্রে বৈষম্য দেখো, সামরিক বাহিনীতে নিয়োগের কোটা ছিল পাঞ্জাবি হচ্ছে 60%, অর্থাৎ 100 জনের 60 জন এরকম, পাঠান হচ্ছে 35% এবং পশ্চিম পাকিস্তানের অংশ, পূর্ব পাকিস্তানের অংশ মিলে অবশিষ্ট 5%। অবশ্যই বাঙালির দাবির মুখে এই সংখ্যা পরবর্তীকালে কিছুটা পরিবর্তন হয়। 1966 সালে পাকিস্তান সামরিক বাহিনীর মোট 17 জন শীর্ষস্থানীয় কর্মকর্তার মধ্যে বাঙালি ছিলেন মাত্র 1 জন। 17 জনের মধ্যে ছিল বাঙালি ছিল 1 জন। এরপরে অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য দেখো, 1949 থেকে 50 অর্থ বছরে পূর্ব পাকিস্তানের মানুষের মাথাপিছু আয় ছিল 305 টাকা আর পশ্চিম পাকিস্তানের মানুষের মাথাপিছু আয় ছিল 330 টাকা। 1967 থেকে 68 অর্থ বছরে এই বৈষম্য বেড়ে পূর্ব পাকিস্তানের মানুষের হয় 352 টাকা আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে এটা বেড়ে দাঁড়ায় 530 টাকা। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক সহ প্রায় সকল ব্যাংক, বিমা, বাণিজ্য কোম্পানির সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে, অর্থাৎ সব ধরনের ব্যাংক, বিমা সব কিছু ছিল পশ্চিম পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে কিছুই ছিল না। পূর্ব পাকিস্তান থেকে শুধু তারা টাকাই নিয়ে যেত। পাকিস্তানের প্রথম 5 বছর মেয়াদী পরিকল্পনায় পূর্ব পাকিস্তানের বা বর্তমান বাংলাদেশের জন্য বরাদ্দ ছিল 113 কোটি রুপি, অথচ পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 500 কোটি রুপি। কোথায় 100 আর কোথায় 500? তাহলে ডিফারেন্সটা দেখো, এইটাই হচ্ছে তোমার বৈষম্য, এটাই হচ্ছে তোমার বিভেদ। 1956 সালে শুধু করাচির উন্নয়নের জন্য ব্যয় করা হয় বাজেটের মোট ব্যয়ের 56.4%, আর তোমার পুরো পূর্ব পাকিস্তানের জন্য ব্যয় করা হয় তোমার 5.10%। এবার চিন্তা করো, শুধু করাচি ছিল তখন রাজধানীর জন্য তোমার ব্যয় করা হয়েছে মোট বাজেটের, অর্থাৎ 570 কোটি টাকার মধ্যে সেখানে 56.4% টাকা, অর্থাৎ 100 টাকায় 56 টাকা। আর আমাদের পূর্ব পাকিস্তানের জন্য, অর্থাৎ বাংলাদেশের জন্য তারা 5.10 টাকা, অর্থাৎ প্রায় 5 টাকা থেকে একটু বেশি, 100 টাকায় 5 টাকা। আর ওইখানে 100 টাকাই হচ্ছে 56 টাকা খরচ করতো। নতুন রাজধানী ইসলামাবাদ নির্মাণের জন্য 1967 সাল পর্যন্ত ব্যয় করা হয় 300 কোটি টাকা, অথচ প্রাদেশিক রাজধানী ঢাকা শহরের জন্য শুধু ব্যয় করা হয়েছিল
25 কোটি টাকা। পাকিস্তান সরকার রাষ্ট্র পরিচালনায় এইরকম অসংখ্য বৈষম্য সৃষ্টি করে। এর ফলে প্রতিবাদে তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধিকার এবং স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত হয়। এবং আমরা যেই ভাষা আন্দোলনের কথা এখানে আলোচনা করেছি, যেই ভাষা আন্দোলন হয়েছিল কত সালে, 1952 সালে, এবং বেশিরভাগ 56% মানুষের মুখের ভাষা ছিল বাংলা, অর্থাৎ 100 জনে 56 জনই বাংলা ভাষায় কথা বলতো, এবং পূর্ব বাংলার সব মানুষই বাংলা ভাষায় কথা বলতো। তো তখন যখন মোহাম্মদ আলী জিন্না তোমার ঢাকার একটা সমাবর্তন অনুষ্ঠানে এসেছিলেন, যে সেখানেই বলা হয়েছিল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তখনই ছাত্ররা সেইখানেই সমাবর্তন অনুষ্ঠানে তারা প্রতিবাদে ফেটে পড়েছিল। এবং 1952 সালেই 21শে ফেব্রুয়ারি আমাদের কত সালে, 1952 সালে 21শে ফেব্রুয়ারি সেই ভাষার শহীদদের স্মরণেই আমরা এখন কি শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারিতে কি প্রভাত ফেরিতে গিয়ে তাদেরকে সম্মান জানানোর উদ্দেশ্যে আমরা সকালবেলা কি দিই, ফুল দিই। 21শে ফেব্রুয়ারি কি দিবস? হ্যাঁ, তো শহীদ দিবস। সেই শহীদ দিবসে আমরা কি ভাষার শহীদদের স্মরণে তাদেরকে সম্মান জানানোর জন্য আমরা খুব ভোরে ঘুম থেকে উঠে ফুল নিয়ে খালি পায়ে, তখন কালো ব্যাজ ধারণ করে, তখন কি সেই শহীদ মিনারে তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদেরকে সম্মান জানানোর জন্যই আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালন করে থাকি। এবং সর্বক্ষেত্রে যখন দেশভাগ হয়েছিল সব ক্ষেত্রেই কী ছিল, বৈষম্য ছিল। এবং বৈষম্যের সামান্য একটু নমুনা তোমাদেরকে বলা হয়েছে, সেটা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে দেখেছ, প্রশাসনিক ক্ষেত্রে দেখেছ, সামরিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে চরম বৈষম্য ছিল। এবং এই বৈষম্যের কারণেই মানুষের জনমনে যখন আস্তে আস্তে তোমার ক্ষোভ জমা হয়ে গেছিল, এবং তখনই আমাদের মানুষ তাদের জাতীয়তাবাদের চেতনায় 1971 সালেই আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। এবং মহান মুক্তিযুদ্ধের আগে কিন্তু বিভিন্ন ঘটনা ঘটেছিল, যেমন 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের সাধারণ নির্বাচন, যুক্তফ্রন্ট নির্বাচন, 1963 সালে 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন। এগুলোর পরেই 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। তো আমরা আমাদের ক্লাস আজকে এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।